দর্শক সন্ধ্যা সংবাদ দেখছেন আরটিভিতে, আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস এবং আমি ফাহমিদা সালাম। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে ঐতিহাসিক জয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে দুদেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করা এবং পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের উপর জোর দেন। 18 ফেব্রুয়ারি হোয়াইট হাউস থেকে পাঠানো এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট এই বার্তা দেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেল থেকে চিঠিটি প্রকাশ করা হয়েছে। চিঠিতে ট্রাম্প দুদেশের সম্পর্কের ভিত্তি ও ইন্দো প্যাসিফিক অঞ্চলকে উন্মুক্ত রাখা এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয় নিয়ে গুরুত্ব দিয়েছেন। একই সাথে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আগের চেয়ে আরও শক্তিশালী করতে কাজ করার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। ঈদের আগে রমজান মাসে পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড চালু হচ্ছে। আর জাতীয় পর্যায়ে নদী, খাল, জলাধার খনন ও পুনর্খনন 180 দিনের মধ্যে এর সর্বোচ্চটা দৃশ্যমান হবে। মে মাস থেকে শুরু হবে বৃক্ষরোপণ কর্মসূচি। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। ভোটের লড়াই শেষ, এবার নির্বাচনী অঙ্গীকার পূরণের পালা। সরকার গঠনের পর ইশতেহার বাস্তবায়নে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার দ্বিতীয় দিন সকাল 9:30টায় সচিবালয়ে নিজ দপ্তরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। 12টায় মন্ত্রী পরিষদ কক্ষে শুরু হয় বিশেষ আন্তঃমন্ত্রণালয়ের সভা। এতে নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড দেওয়ার কর্মপন্থা নিয়ে আলোচনা হয় সংশ্লিষ্ট 12টি মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবদের সাথে। আমাদের দেশে মায়েদের কাছে পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে সিদ্ধান্ত হয়েছে এবং এই জন্য এটি ছোট মন্ত্রিসভা উপকমিটি হয়েছে অর্থমন্ত্রীর নেতৃত্বে, এবং সেখানে আমার ফ্যামিলি প্রধান যে মা, সেই মায়ের কাছে যাতে পৌঁছে যায় সেই জন্য সরাসরি এটার মধ্যে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না। মূলত টাকার পরিমাণের চাইতেও সমস্ত নারীকে ফ্যামিলি কার্ডের নেটওয়ার্কের মধ্যে আনাটাই আমাদের একটা প্রধান লক্ষ্য। পর্যায়ক্রমে এটাকে আমরা আরো উন্নত করতে পারবো। বৈঠক শেষে মন্ত্রীরা গণমাধ্যমে বলেন, ঈদের আগেই ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু করতে চায় সরকার। বেলা 3টায় 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এবং সারা দেশে নদী, খাল খনন কর্মসূচি নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রীরা জানান, মে মাস থেকে সারা দেশে শুরু হবে সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি, আর 180 দিনের মধ্যে খনন করা হবে খাল। আমাদের ম্যানিফেস্টোতে আছে 5 কোটি বৃক্ষরোপণ করার প্রতি বছর। এবছর হয়তো হবে না, কিন্তু আগামী বছর এটাকে মেক আপ করে যেন আমরা 5 কোটির বেশি করতে পারি। আমরা শুরু করব এবং ম্যাক্সিমামটা করার চেষ্টা করব 180 দিনের মধ্যে দৃশ্যমান সেই খাল খনন কর্মসূচিটা করতে হলে এটা একটা 4টা মিনিস্ট্রির একটা কনসার্ন, এবং কবে নাগাদ আমরা শুরু করতে পারবো এটা আমরা এই সপ্তাহে বসে, পরবর্তী সপ্তাহে বসে সিদ্ধান্ত নিব। চরাঞ্চল, পাহাড়ি ও ম্যানগ্রোভ এলাকা প্রাধান্য দিয়ে কাজ করার কথা বললেন মন্ত্রীরা। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা। শিক্ষকতা করতে গিয়ে ক্লাসরুম ছেড়ে আন্দোলন করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী নম এহসানুল হক মিলন। সিন্ডিকেট তো থাকবেই না, বদলি বাণিজ্য বন্ধ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী। আর নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়দ বলেছেন, গণতান্ত্রিক সরকার হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রনীতির মেরুদণ্ড সোজা করে চলবে। আরও জানাচ্ছেন শাকিলা করি। দেশের শিক্ষা খাতকে কেবল খরচের খাত হিসেবে নয়, বরং মানব সম্পদের মূল কারখানা এবং জাতি গঠনের প্রধান প্রকল্প হিসেবে দেখবে নবনিযুক্ত সরকার। নির্বাচনী অঙ্গীকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ভীষণ বাস্তবায়নে শিক্ষার মানোন্নয়ন সংস্কারে 12 দফা এজেন্ডা ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব এজেন্ডা তুলে ধরেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, খরচের গুণগত মান বদলাতে হবে। অর্থ বিভাগের ক্যাশ রিলিজ সমান কিস্তি না করে মাইলস্টোন ভিত্তিক করবে। টেক্সট বুক, প্রশিক্ষণ, নির্মাণ সবগুলোই আলাদা মাইলস্টোন থাকবে। এ সময় শিক্ষকদের দলীয় মুক্ত করতে হলে সরকারের ভূমিকা কেমন থাকবে এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ক্লাসরুম ছেড়ে শিক্ষকরা আন্দোলন করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আপনি শিক্ষকতা করবেন, ক্লাসরুম ছেড়ে আন্দোলন করবেন, এটা তো হতে পারে না। রাজপথ দখল করে তো দাবি দাওয়া আদায় করার কোনো প্রয়োজন নেই।
কারণ আমরা দাবি দেওয়া আদায় করতে করতে এইটুকু পর্যন্ত এসেছি। বলেন, বিগত সরকারের আমলে বিভিন্ন প্রকল্পের নাম ভাঙিয়ে যারা রাষ্ট্রীয় অর্থের অপচয় করেছে তাদের প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আনা হবে। এনটিএসসির থেকেই ওই বিষয়গুলো আগে ওখানে আমি যখন করেছিলাম তখন এটা সংযুক্ত ছিল, ট্রান্সফার, পানিশমেন্ট, রিক্রুটমেন্ট এগুলি ছিল, সেগুলো অনেকটা ক্ষয়িষ্ণু হয়ে গিয়েছে। এখন আমরা আবার এটাকে রিভিউ করে আবারকে পুনরায় আমরা এটাকে অ্যাডপ্ট করে নেব। নিজ কর্মস্থল পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথম দিনে এসে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বাংলাদেশকে এবার ভিন্ন নজরে দেখার সময় এসেছে। মেরুদণ্ডটা আমাদের অনেকদিন পরে শক্ত হয়েছে। জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা এসছি। যারা যারা নির্বাচন করেছে এই নির্বাচনে সকলকে সাথে নিয়ে, আমাদের সিভিল সোসাইটি আছে, সকলকে সাথে নিয়ে আমাদের সিদ্ধান্তগুলো আমরা আমাদের মেরুদণ্ড শক্ত করে আমরা সামনের দিকে এগোতে চাই। ভিসা সংক্রান্ত সমস্যাগুলো সম্পর্কে সরকার অবগত রয়েছে এবং কিভাবে এসব সমস্যার বাস্তবসম্মত সমাধান করা যায় সে বিষয়ে কাজ চলছে বলেও জানান নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শাকিলা করিম, RTV, ঢাকা। হাজারো শহীদের রক্ত পেরিয়ে 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে ভোটগ্রহণ সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ, ভারত ও বিএনপির মধ্যে যোগ সাজশে এই নির্বাচন। এই কারণে যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হয় তাহলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় চিফ হুইপ। দুপুরে রাজধানী বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংস্কার শপথ না নিয়ে বিএনপি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার এবং গণভোটের সঙ্গে প্রতারণা করেছে। বিএনপি দ্রুত সংবিধান সংস্কার শপথ নেবে বলেও প্রত্যাশা করেন তিনি। কিন্তু একটি ভুল ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে, সংবিধানের দোহাই দেওয়ার মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদের সদস্য থেকে শপথ না নেওয়া থেকে তারা শপথ তারা নেননি, তারা বিরত থেকেছেন। আমরা মনে করি এটি সংস্কারের সাথে প্রতারণা করা হয়েছে। আওয়ামী লীগের কার্যালয়গুলো খোলা হচ্ছে এবং আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। আমরা মনে করি না এটা অটোমেটিক ভাবে হচ্ছে। এটা অবশ্যই এই নতুন সরকারের প্রশাসনের এবং সরকারি দলের প্রশ্রয়ে এটা হচ্ছে। তাদের কাছ থেকে গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগ এটা করার সুযোগ বা সাহস পেত। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনা সহ অন্যদের ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে বিএনপি সরকারের কাছে আহ্বান জানিয়েছেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন। দুপুরে মানবতা বিরোধী অপরাধের মামলার অগ্রগতি জানতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যান তিনি বলেন, কোনোভাবেই যেন ট্রাইব্যুনালের বিচার কাজ বাধাগ্রস্ত না হয় সেটি নিশ্চিত করতে হবে সরকারকে। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয় বিএনপির সমালোচনা করে আখতার বলেন, ক্ষমতাকে জবাবদিহিতার আওতায় আনে এমন কোনো কিছু পছন্দ করছে দলটি। এতে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপি নেতারা দোদুল্যমান তা স্পষ্ট। প্রয়োজনে, দেশের প্রয়োজনে তারা গণভোটে হ্যাঁর পক্ষে অবস্থান নিয়েছেন। এত বড় বৃহৎ জনগোষ্ঠীকে বিএনপি যদি ওভারটেক করার চেষ্টা করে, জনচাপে পড়েই তারা এটা আর পারবে না। এবং আমরা জানি তারা জল ঘোলা করে জনচাপে বাধ্য হয়েই সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে তারা বাধ্য হবে। এই কারণে আমরা মনে করি যে সংস্কারের বিষয়ে যে দোদুল্যমানতা বিএনপি সরকারের পক্ষে রয়েছে, সেই দোদুল্যমানতার ছোঁয়া যেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে না আসে, সেই বিষয়টাই তাদেরকে জানানোর জন্য, সেই খোঁজখবরগুলো নেওয়ার জন্যই আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। শুরু হলো আত্মশুদ্ধির মাস পবিত্র রমজান। রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে হাজির হয়েছে মাহে রমজান। আল্লাহর সন্তুষ্টি লাভে মাস জুড়ে সিয়াম সাধনার পাশাপাশি দান সাদকার নিবেদিত থাকেন মুসলমানরা। রোজা উপলক্ষে আজ থেকে নতুন কর্মসূচি চালু হয়েছে সব সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিসে। অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত। তবে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান এবং জরুরি সেবার সংস্থাগুলো তাদের নিজস্ব আইন ও জনস্বার্থ বিবেচনা করে নিজস্ব অফিস কর্মসূচি নির্ধারণ ও অনুসরণ করবে। রমজানের প্রথম দিনেই জমে উঠেছে পুরানো ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের ইফতারি বাজার।
প্রতি বছরের মতো এবারও ইফতারের স্বাদ নিতে এখানে ছুটে আসেন রাজধানীর নানা প্রান্তের মানুষ। ইফতারিতে স্বাদ ও বৈচিত্র্যে 400 বছরের পুরনো এ বাজার এখনও রোজাদারদের অন্যতম আকর্ষণ। এখানকার বড় বাপের পোলায় খায় যেমন বিখ্যাত, তেমনি রসনা বাড়াতে জুড়ি নেই প্রায় 100 রকমের ইফতারিরও। এদিকে রমজানে নিম্ন আয়ের মানুষের প্রোটিনের চাহিদা পূরণে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম শুরু করেছে সরকার। সকালে রাজধানী মহাখালীতে এর উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি জানান, এবার 10 লাখ পরিবার কম মূল্যে দুধ, ডিম ও মাংস কিনতে পারবেন। মহাখালী ছাড়াও উত্তর আজিমপুর, মিরপুর সহ রাজধানীর 25টি স্পটে রমজান জুড়ে এ কার্যক্রম চলবে। দেশের অন্যান্য জেলায়ও এ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী। এই কর্মসূচির আওতায় 1 ডজন ডিম 96 টাকা, 1 কেজি দুধ 80 টাকা ও 1 কেজি মাংস 650 টাকায় বিক্রি করা হচ্ছে। নিম্ন আয়ের মানুষরা যাতে সহজেই প্রোটিন জাতীয় যে খাদ্য সেটি যাতে সহজলভ্য হয়, তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেই জন্যই মৎস্য মন্ত্রণালয় থেকে, প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে এই উদ্যোগ আমরা গ্রহণ করেছি। রমজানে নিত্যপণ্যের বাজারে ক্রেতাদের নাভিশ্বাস। প্রথম দিনই বেড়েছে শাকসবজির দাম। বাজার ও মানভেদে বেগুন ও শসা বিক্রি হচ্ছে প্রতি কেজি 80 থেকে 120 টাকা। লেবুর হালি 60 থেকে 120 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কেজিতে 20-30 টাকা বেড়েছে ব্রয়লার মুরগি ও আদা রসুনের দাম। দাম নিয়ন্ত্রণে নতুন সরকারের হস্তক্ষেপ চেয়েছেন ক্রেতারা। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। রমজান মানেই জিনিসের দাম বৃদ্ধি। প্রতিবারের মতো এবারও সেটির ব্যতিক্রম নেই। প্রথম রোজায় বাজারে অস্থিরতা। সবজি আর ইফতারের প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে কয়েক গুণ। লেবু 2 দিনের ব্যবধানে বেড়েছে হালিতে 60 থেকে 80 টাকা পর্যন্ত। রমজানের দামি পণ্য বেগুনের দামও বেশ বাড়তি। বেগুন 120 টাকা, লেবু 120 টাকা হালি, মরিচ 160 টাকা কেজি। বেগুন আর শসার দাম একটু বেশি, লেবুর দাম আর সব মালের দামই তো এরকম। টমেটো 50 টাকা কেজি। তারা শুধু মুনাফা ছাড়া কিছু বুঝে না। কাস্টমার হিসেবে আমরা খুবই অসন্তুষ্ট। বাজার মনিটরিংটা জোরদার করুন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আনুন, আমরা আমাদের নাভিশ্বাস উঠে যাচ্ছে। বাড়তি দামে বিক্রিতে বাদ যায়নি আদা, রসুন, পেঁয়াজের দামও। রসুনের দাম আগে আসলে 180 টাকা, এখন হয়েছে 220 টাকা। আদা বেচতেছি 180 টাকা আর হলো 200 টাকা। তেল, চিনি, ছোলা, ডাল বিক্রি হচ্ছে এক সপ্তাহের আগের দামেই। ছোলা 85 থেকে 90, চিনি 100 থেকে 105, ডাবলি 55 থেকে 60, খেসারি 100 টাকা। প্রত্যেকটা মালের সরবরাহ ভালো। গরুর মাংসের দাম না বাড়লেও বেড়েছে ব্রয়লার মুরগির দাম। চড়া দামের জন্য সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা। ব্রয়লার 200 টাকা আপনার, আর হইলে আপনার লেয়ারটা 320-30 এরকম বিক্রি করতেছি। কালকে বেচছিলাম 800 টাকা কেজি, এখন আজকে আবার 780 টাকা কেজি বেচতেছি। নিয়মিত বাজার মনিটরিং ও যথাযথ ব্যবস্থার পাশাপাশি ব্যবসায়ীদের শুভবুদ্ধির উদয় হলে বাজারে স্বস্তি ফিরবে বলে মনে করেন ক্রেতারা। জাহিদ রহমান, RTV, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় যেমন আছে পুরাতন মুখ, তেমনি আছে নবীনদের প্রাধান্য। তাই এই মন্ত্রিসভাকে বিচক্ষণতার পাশাপাশি আরও দায়িত্বশীল ও দক্ষতার পরিচয় দিতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে অগ্রাধিকার ভিত্তিতে দেশ ও জনগণের স্বার্থকে গুরুত্ব দিয়ে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে কাজ করে যেতে হবে। সবার সফলতা ও ব্যর্থতার পুরো দায়িত্ব প্রধানমন্ত্রীর কাঁধে বর্তাবে বলেও মনে করেন তারা। জাহিদ রহমানের আরও একটি রিপোর্ট। বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জয়ের পর জন আকাঙ্ক্ষার সরকার গঠিত হয়েছে। 2 দশক পর রাষ্ট্র ক্ষমতায় ফিরে নতুন যাত্রার সূচনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। যে সরকারের নেতৃত্বে রয়েছেন তারেক রহমান। তার মন্ত্রিসভায় জায়গা মিলেছে এক ঝাঁক নবীন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্বের। বিএনপি সরকারের জন্য গণ অভ্যুত্থান পরবর্তী বিশাল দায়িত্বের চাপ যেমন রয়েছে, তেমনি আইনের শাসন প্রতিষ্ঠা ও দুর্নীতির লাগাম টানার উপর সফলতা নির্ভর করছে দায়িত্বপ্রাপ্তদের। এমনটাই মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক। বিএনপি যে অঙ্গীকার করেছে জাতির সামনে এবং তাদের যে ইশতেহার এবং তারেক রহমান যে প্রচারণা চালিয়েছে সারা দেশে, এখানে কিন্তু বারবার বলা হয়েছে যে দুর্নীতিকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করা হবে না। ফলে আমরা হয়তো একটা ভিন্ন পরিস্থিতি আমরা দেখতে পারি রাজনৈতিক অঙ্গনে, বা যে মন্ত্রিসভা আছে
তাদের যে কর্মকাণ্ড পরিচালিত হবে তারা নিশ্চয়ই এই বার্তাটি তারা নিয়েই তারা মন্ত্রী পরিষদের দায়িত্ব নেবে, মন্ত্রণালয়ের দায়িত্ব নেবে এবং কাজ শুরু করবেন। সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম আশা করেন জাতীয় অনৈক্য ও বিভাজন দূর করে জনগণের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণে সার্থক হবে বিএনপি সরকার। বিশ্বাস করতে চাই যে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন এবং তারা এই সরকারকে সফল করবেন। একই সাথে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে কার্যকর করবেন, স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করবেন এবং আমরা একটা বিভক্ত জাতি, এই বিভাজন কাটিয়ে উঠে জাতিকে ঐক্যবদ্ধ করা গুরুত্বপূর্ণ। আমি আশা করি তারা তা করতে পারবে। মন্ত্রিসভায় 25 জনকে পূর্ণমন্ত্রী এবং 24 জনকে প্রতিমন্ত্রী করা হলেও এর আকার বাড়তে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। সফলতার জায়গাটা যখন আসবে তখন প্রধানমন্ত্রীকেই আসলে ইঙ্গিত করা হয়, আবার যখন কোনো ধরনের ফেলিওর আসবে প্রধানমন্ত্রীকেই এখানে ব্লেম করা হবে। ফলে প্রধানমন্ত্রীকে একদিকে যেমন টিমওয়ার্ক করতে হবে, সবাইকে নিয়ে, সবার যে এক্সপার্টাইজ আছে, দক্ষতা আছে, এটিকে নিয়ে কাজ করতে হবে, আবার প্রধানমন্ত্রীকে একটি শক্ত অবস্থানও গ্রহণ করতে হবে। কারোর প্রতি রাগ বিরাগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না এবং তারা সততার সাথে নিষ্ঠার সাথে কাজ করবেন। এগুলো তো শপথ বাক্য এবং একই সাথে এগুলোই তো কাঙ্ক্ষিত। তবে চ্যালেঞ্জ মোকাবেলায় কতটুকু সফল ও ব্যর্থ বিএনপি সরকার তার জন্য অপেক্ষা করতে হবে আরো কিছু সময়, এমনটাই মনে করেন তারা। কোনোভাবেই যেন তারা দুর্নীতিতে জড়িয়ে না পড়েন। জাহিদ রহমান, RTV, ঢাকা। শক্তিশালী বার্তা পৌঁছে দিতে হবে। বিএনপি সরকারের জন্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ঋণের কঠিন বোঝা অপেক্ষা করছে জানিয়ে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, আওয়ামী লীগের রেখে যাওয়া ঋণের তুলনায় অন্তর্বর্তী সরকারের ঋণ পরিস্থিতি আরও নাজুক। বন্ধসহ অন্তর্বর্তী সরকারের করা বৈদেশিক চুক্তিগুলো পুনর্মূল্যায়নের আহ্বান জানান তিনি। জনতুষ্টি নয়, বাজেট সহ ইশতেহার বাস্তবায়নে সংযমী হওয়ার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। নির্বাচন করার সেই জাতীয় নির্বাচনটি রাজধানীর ব্র্যাকিন সেন্টারে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত সরকারের সূচনা বিন্দু ও অর্থনৈতিক পর্যালোচনা বিষয়ক আলোচনা। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা একটা দুর্বল জায়গা। এতে বক্তারা আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া ঋণ পরিস্থিতি বেশ নাজুক বলে মন্তব্য করেন। এই সরকার ঋণ পরিস্থিতি যেভাবে পেয়েছিল, দায় দেনা পরিস্থিতি যেরকম ভাবে পেয়েছিল, তার চেয়ে আরেকটু খারাপ অবস্থাতে রেখে গেছে। এটি হলো সত্য। অন্তর্বর্তী সরকারের করা সব আন্তর্জাতিক চুক্তি পুনর্মূল্যায়নের তাগিদ দেন অর্থনীতিবিদরা। এই সরকার, বিগত সরকার যাওয়ার আগে বিভিন্ন ধরনের বৈদেশিক চুক্তি করেছে। সেই সমস্ত বৈদেশিক চুক্তি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হয়নি, শুধুমাত্র আমাদের বন্দর দিয়ে দেওয়ার জন্য হয়নি, আরো অন্যান্য ক্ষেত্রেও হয়েছে যেগুলি হয়তো আমরা এখনো অবহিত না। ওগুলোকেও তাহলে পুনর্মূল্যায়ন, পুনর্বিবেচনার ভিতরে আপনার নিয়ে আসতে হবে বলে আমি মনে করি। এই সময় এলডিসি উত্তরণ পেছাতে বিএনপি সরকারের উদ্যোগ বাস্তবায়নে কৌশলী হওয়ার পরামর্শ দেন তারা। এছাড়া খরচের ব্যাপারে সংযমের তাগিদ দেন। 24শে নভেম্বর 2026 সালে এলডিসি থেকে উত্তোলন করতে হবে। এখন আমরা যদি ডেফার করতে চাই, এটা জাতিসংঘে ভোটাভুটিতে যাবে। সো এইখানে একটা আন্তর্জাতিক যে আমাদের বিভিন্ন ধরনের আলাপ আলোচনা, আমাদের বন্ধু রাষ্ট্র যারা আছে তাদের সমর্থন এটা লাগবে। যুক্তিতর্ক দেখাতে হবে যে কেন সেখান থেকে আমরা সরে আসছি। সার্বিক উন্নয়নে আর্থিক আইন 2009 বাস্তবায়ন এবং সর্বস্তরে সুশাসন নিশ্চিতের তাগিদ দেন আলোচকরা। এই আর্থিক বিবৃতিটাই হলো আমাদের সবচেয়ে বড় সেই অর্থে পাহারাদার আর্থিক স্বচ্ছতা এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। বাংলাদেশে মোটরসাইকেল রয়্যাল এনফিল্ডের কার্যক্রমের 1 বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে উন্মোচন করা হয়েছে ক্লাসিক 350। এর মধ্যে ঢাকার অ্যাম্বার, কুমিল্লার ব্ল্যাক, রাজশাহীর রেড ও সুন্দরবন গ্রিন নামে 4টি ভেরিয়েন্ট আনা হয়েছে। এর পাশাপাশি মেট্রো 350 মডেলেরও একটি মোটরসাইকেল উন্মোচন করেছে রয়্যাল এনফিল্ড। ইফরাত মোটরসের পরিবেশনায় স্থায়ীভাবে তৈরি এই মোটরসাইকেলগুলো দেশের মোটরবাইক বাজার ও ক্রমবর্ধমান রাইডার কমিউনিটিকে আরও শক্তিশালী করবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান তাসকিন আহমেদ। অনুষ্ঠানে রয়্যাল এনফিল্ড রাইডার, কর্পোরেট অতিথি এবং বাইকিং কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন। পবিত্র রমজান উপলক্ষে সাধারণ মানুষের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে দেশবন্ধু গ্রুপ। এ উপলক্ষে কাউরান বাজার এলাকায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে তারা। চাল, ডাল, ছোলা, চিনি ও ভোজ্য তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য বাজার দরের তুলনায় কম দামে বিক্রি করা হচ্ছে এই কার্যক্রমে।
দেশবন্ধু গ্রুপ জানিয়েছে, জনস্বার্থ বাজার পরিস্থিতি বিবেচনা করে নিত্যপণ্যের বাজারে স্থিতিশীলতা এবং সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। দেশে বাজারে এলপি গ্যাসের দাম স্থিতিশীল রাখতে ভ্যাট কমানোর বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, আগের স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে 7.5% ভ্যাট এবং আমদানি পর্যায়ে 2% আগাম কর দিতে হতো। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী 30 জুন পর্যন্ত এই দুটি করই পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। এলপিজি অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আবেদনের পর এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে পৃথক প্রজ্ঞাপন জারি করে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। দর্শক, সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ পৌনে 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।